থামলেন আজগর চৌধুরী। গলা শুকিয়ে এসেছে। কায়নাত পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। জীবনটা এত তেতো কেন? বিষও তো এত বিষাক্ত হয় না যতটা তার জীবন বিষাক্ত। আজগর চৌধুরী কায়নাতের মাথায় ফের হাত রাখলেন। কায়নাত গলায় আটকে রাখা শ্বাস ফুস করে ছেড়ে দিয়ে শুকনো ঢোক গেল। দুঃখগুলো সব গলায় আটকে আছে কাটা হয়ে। কষ্ট হচ্ছে? এখন তুই বড় হয়েছিস, তোর অধিকার হয়েছে নিজের আসল পরিচয় জানান। বাস্তব মাটি চাপা দেওয়া যায় না, বাস্তবকে মাটি চাপা দেওয়া যায় না। তোর সাথে যা হয়েছে সত্যি খুব খারাপ হয়েছে, কিন্তু উপরওয়ালা যা লিখে রেখেছে ভাগ্য তাই কবুল করতে হয়। কায়নাত কাঁপা কণ্ঠে বলল, আমার বাবাকে কে খুন করেছিল দাদা? অজ্ঞান হলো কি করে? চিন্তিত বদনে জিজ্ঞেস করলেন আতিয়া বেগম। আজগর চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশি চাপ নিয়ে ফেলছে মেয়েটা। কি বলেছো তুমি ওকে? ওর পরিচয়? আতিয়া বেগম চিন্তিত হয়ে বললেন, আর কত সইবে মেয়েটা? একটু কি শান্তিতে থাকতে দিবে না ওকে? এখনই কেন এসব বলতে গেলে? আজ না হয় কাল তো জেনেই যেত, আজকে বলে দিয়েছো ভালোই হয়েছে। বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। বেহরুজ বেগম চুপচাপ বসে আছেন কায়নাতের মাথার কাছে। আতিয়া বেগম চোখের পানি মুছে বললেন, তুমি গিয়ে ঘুমাও বৌমা, আমি আছি ওর সাথে। বেহরুজ বেগম আর চোখে কায়নাতের মুখমণ্ডল দেখে বললেন, মা, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন ঔষধ খেয়ে। আমি আছি আমার বৌমার কাছে। আতিয়া বেগম সন্তুষ্ট এইটুকু কথাতেই। তিনি মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেহরুজ বেগম তাকালেন কায়নাতের মুখের দিকে। কি নিষ্পাপ শিশির মতো দেখতে মেয়েটা। জীবনটা এত কঠিন কেন? আর কি হওয়া বাকি আছে এইটুকু জীবনে? সব হারিয়ে নিঃস্ব 16 বছর বয়সী কিশোরী। তার ছেলেটাও যে বিয়ে মানে না, বউ মানে না। কোনোদিন কি এই মেয়েকে মেনে নিবে অর্ণব? দিবে স্ত্রীর মর্যাদা? তিনি আর ভাবতে পারলেন না। তারই দম বন্ধ হয়ে আসছে। না জানি মেয়েটার কেমন লাগছে। তখন আজগর চৌধুরীর কথা শেষে কায়নাত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায় নিচে। মাথায় আর হাতে হালকা আঘাত পেয়েছে সে। খানিকক্ষণ আগেই প্রেম এসে প্রয়োজনীয় ওষুধ দিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। তারপর থেকে মেয়েটা ঘুমে আছানো। ভোরে আজানের শব্দ কানে আসতেই কায়নাত পিট পিট করে চোখ খুলল। প্রচুর ব্যথা হচ্ছে মাথায়। বাড়ির কাছে মসজিদ হয়, সাউন্ড বেশি হয়। ভালো করে চোখ খুলতেই কায়নাত দেখতে পেল সে কারো বুকে আবদ্ধ। চমকে উঠল মেয়েটা। মাথা তুলে সামনে তাকাতেই বুকটা কেমন করে উঠল। বেহরুজ বেগম খুব যত্ন করে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। কায়নাতের চোখে পানি, বুকে ব্যথা। বেহরুজ বেগমের শরীর থেকে কেমন মা মা গন্ধ। আজানের শব্দে বেহরুজ বেগমও উঠে গেছেন। চোখ খুলে কায়নাতের মুখটাই আগে ভেসে উঠল চোখে। তিনি তাড়াতাড়ি উঠে বসলেন। কায়নাতের কপালে হাত রেখে দেখলেন জ্বর আছে কিনা। রাতে জ্বরে গা পুড়ে যাচ্ছিল মেয়েটার। তিনি ব্যস্ত হয়ে বললেন, শরীর খারাপ লাগছে এখন? কায়নাত বেহরুজ বেগমের দিকে তাকিয়েই বলল, ব্যথা হচ্ছে কোথায়? বুকে। বেহরুজ বেগম শান্ত হয়ে তাকালেন। মেয়েটা কি বোঝাতে চাইছে তিনি বুঝতে পেরেছেন। কায়নাতের মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, মা, আমি আছি না? আমাকে মা বলে মনে হয় না তোমার? কায়নাত ঝাপসা চোখে বলল, আপনাকে মা ডাকতে নিষেধ করেছে আপনার ছেলে। বেহরুজ বেগম চোয়াল শক্ত করলেন। ছেলেটা উগ্র থেকেও বেশি উচ্ছৃঙ্খল হচ্ছে। নিজের বউকে কেউ এসব বলে? আদৌ মানুষের কাতারে ফেলা যায় অন্যকে? তিনি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললেন। বললেন, আমার ছেলের বউ হিসেবে নয়, মেয়ে হিসেবে মা ডাকবে। আমায় মনে থাকবে? কায়নাত কান্নারত অবস্থায় মিষ্টি হেসে মাথা নাড়ালো। কায়নাতের আজও নামাজে দাঁড়ালো হলো না। বেহরুজ বেগম ফ্রেশ হয়ে অজু করে এসে সালাত আদায় করলেন। তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন নিচে যাওয়ার উদ্দেশ্যে। ঘণ্টাখানিক পেরোতেই কায়নাত কষ্ট করে উঠে বসলো। বিছানা থেকে নেমে শাড়ি পাল্টে পাতলা কাপড়ের এক সেট 3 পিস পরে মাথায় কাপড় পেঁচিয়ে বের হলো ঘর থেকে। আলো ফুটেছে, একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। কায়নাত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সময় নিয়ে। ড্রয়িং রুমে কেউ নেই। রান্নাঘর থেকে শব্দ আসছে। সে ধীর পায়ে বাড়ি থেকে বের হলো। বাড়ির পেছনে পুকুরের একদম নিচে সিঁড়িতে বসে পা ডুবালো পানিতে।
মৃদু বাতাসে দুলছে গাছের পাতাগুলো। এদিক ওদিক নেচে খেলে বেড়াচ্ছে নাম না জানা শত পাখি। ভীষণ মিষ্টি স্বর তাদের। প্রতিদিন ঘুম ভাঙতেই তাদের গান শুনতে পায় কায়নাত। আজ পায়নি, কি করে পাবে? তার ঘরের জানালা দরজা আজ বন্ধ ছিল। শাশুড়ি হয়তো বন্ধ করে দিয়েছিলেন। এখন বাড়ির বাইরে এসে প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। পরশু ঢাকা চলে যাবে সবাই। ভালো লাগছে না তার। কতগুলো দিন এই বাড়ি কাটিয়েছে সে। নিধি, মাহি, জয়া সবার সাথে দিনরাত পার করেছে। তবে এখন সেসব শুধুই স্মৃতি। সে চাইলেও আর এই বাড়ি থাকতে পারবে না। কায়নাত গায়ের ওড়না সিঁড়িতে রেখে নেমে পড়ল পুকুরে। সিঁড়ি যেহেতু অনেক গভীরে, তাই আর নিচে নামতে হয়নি। নিচে সিঁড়িতে দাঁড়িয়েই গোসল করা যায়। সাঁতার না জানলে কত ঝামেলা। মেয়ে, এখানে কি করছো তুমি? পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনতেই কায়নাত ভড়কে গেল। তাড়াতাড়ি পিছু ফিরতে গিয়ে সিঁড়িতে পা পিছলে ঠাস করে নিচে পড়ে গেল। শিট! বলেই ঝাঁপিয়ে পড়ল পুকুরে। কায়নাতের নাকে মুখে পানি ঢুকে গেছে। অর্ণ কায়নাতের ছোট দেহটা আগলে নিয়ে সিঁড়িতে বাড়িয়ে দিল। কায়নাত হাঁপাচ্ছে, ভয় পেয়েছে ভীষণ, বুক কাঁপছে অস্বাভাবিক গতিতে। অর্ণ কায়নাতের গালে চাপড় মেরে বলল, এই মেয়ে, ঠিক আছো তুমি? কায়নাত চোখ বন্ধ করে এক হাত এখন অর্ণের কাঁধে। মাথা তুলে অর্ণর দিকে তাকাতে কেঁপে উঠল খানিক। অদ্ভুত দৃষ্টি এই লোকের। সে শুকনো ঢোকিলে মিনমিন করে কাঁপা কণ্ঠে বলল, ভয় পেয়েছি অনেক। কুল ডাউন, কিচ্ছু হয়নি। কায়নাতকে শান্ত হওয়ার জন্য সময় দিল অর্ণ। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর অর্ণ গম্ভীর কণ্ঠে শুধায়, এই সাত সকালে পুকুরে নেমেছো কেন? সাঁতার জানো তুমি? কায়নাত চুপ রইল। দৃষ্টি নত করে নিচে তাকালো। সাথে সাথেই চোখ বড় বড় হয়ে গেল। লজ্জায় মাটির সাথে মিয়ে যেতে ইচ্ছে করলো। দুহাত বুকের উপর রেখে তড়াক করে অর্ণর চোখের দিকে তাকালো। অর্ণের কোনো ভাবান্তর নেই। কায়নাত নাক মুখ কুঁচকে বলল, আপনি যান এখান থেকে। অর্ণ উঠে দাঁড়ালো। সিঁড়ির উপর পা বাড়িয়ে বলল, যা দেখার আগে দেখে নিয়েছি, এখন লুকিয়ে লাভ নেই। কায়নাতের শ্বাস আটকে এলো। চোখের পলক ফেলতে যেন ভুলেই গেল। থম মেরে বসে রইল একই জায়গায়। লোকটা কি বলল এসব? কি দেখেছে সে? কেন বলল এই কথা? কায়নাত শুকনো ঢোক গেল। অর্ণ সিঁড়ি বেয়ে উঠে কায়নাতের ওড়না ওর দিকে ছুঁড়ে মেরে বলল, বাড়িতে শকুনের অভাব নেই। এখন কি আপনি শকুনের শিকার হতে চাচ্ছেন, মিসেস অর্ণ চৌধুরী? কায়নাত ফট করে পেছনে তাকালো। দেখলো অর্ণ ভেজা গায়ে প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে গম্ভীর চোখে তার দিকে তাকিয়ে আছে। লোকটা তাকে কি নামে ডাকলো? কেমন অদ্ভুত অনুভূতি হলো তার। কায়নাত শুকনো ঢোক গিলে গায়ে ওড়না পেঁচিয়ে নিল। সাদা রঙের পাতলা জামার দেহের প্রতিটা ভাঁজ দেখা যাচ্ছে। সে জামা ঠিক করে অর্ণর পেছনে এসে দাঁড়ালো। এখন এই অবস্থায় একা বাড়ি ফিরলে দাদি থাপড়ে গাল লাল বানিয়ে ফেলবে। অর্ণ চোখ ছোট ছোট করে তাকালো, বলল। কায়নাত পা দিয়ে মাটি খুঁড়িয়ে মাথা নিচু করে বলল, আমার সাথে আপনিও চলুন। কেন? আমাকে এভাবে দেখলে দাদি বকা দিবে। তাতে আমার কি? বাড়ি ভর্তি মানুষের সামনে আপনার বউকে যদি দাদি মারে, আপনার মান সম্মান থাকবে বলুন? আপনার সম্মান যাতে নষ্ট না হয়, তাই আমি মার খেতে চাচ্ছি না। যতই হোক, আমার একমাত্র স্বামী আপনি। এই মেয়ে এত ফালতু কথা বলে কেন? অর্ণ বিরক্তকর চোখে তাকালো। মহিলা মানুষ বলতেই ঝামেলা। সে সামনে পা বাড়ালো। পিছু পিছু কায়নাত নিজেও। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয় ভেবেই কায়নাত মুচকি হাসলো। বাড়ির ভেতর ঢুকতেই আতিয়া বেগম ও বেহেরুজ বেগমের মুখোমুখি হতে হলো। দুজনকে এই সাত সকালে ভেজা গায়ে দেখে দুজনেই বেশ অবাক হলেন। আতিয়া বেগম তাদের নিকট এগিয়ে এসে কায়নাতকে বললেন, কি রে, এই সাত সকালে তোদের এই অবস্থা কেন? কায়নাত আর চোখে অর্ণর দিকে তাকালো। অর্ণ গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। কায়নাত ঠোঁটে হাসি টেনে বলল, পুকুরে গোসল করতে গিয়েছিলাম দাদি। বেহেরুজ বেগম বললেন, তোমার গায়ে জ্বর, তারপরও কেন এই সকালে গোসল করতে গেলে? আতিয়া বেগম কথা না বাড়িয়ে কায়নাতকে ঘরে গিয়ে চেঞ্জ করতে বললেন। কায়নাত প্রস্থান করতে আতিয়া বেগম বেহেরুজ বেগমকে বললেন, ওরা কি রাতে একসাথে ছিল মেজো বৌমা? বেহেরুজ বেগম শাশুড়ির দিকে তাকালেন। শাশুড়ি মা যে কি ভাবছে তিনি বুঝতে পারলেন। বললেন,
তেমন কিছু না মা, কায়নাতের সাথে কাল আমি ছিলাম। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও বাড়িও কি আলাদা থাকে ওরা? জি মা, অর্ণ এখনো বিয়েটা মানতে নারাজ। মানতে বাধ্য করো। তোমার মা কোথায়? বাড়িতে। তোমরা ঢাকা যাওয়ার পর ওনাকে তোমাদের বাড়িতে আসতে বলবে, উনি পারবে দুজনকে এক করতে। বেহরুজ বেগম মাথা নাড়লেন। সকালে সবাই হাত মুখ ধুয়ে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষে কায়নাত, নিধি আর নিশাকে নিয়ে বাড়ি থেকে বের হলো। পরশু যেহেতু চলেই যাবে, আজ না হয় সখীদের সাথে একবার দেখা করে আসা যাক। আর নিশাও তো এই গ্রাম ভালো করে ঘুরেনি, তাই ভাবলো ওকে ঘুরিয়ে আনা যাবে। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে কায়নাতরা মাইশাদের বাড়ি এলো। মাইশা বাড়ির উঠানে বসে দাদির সাথে নকশি কাঁথা সেলাই ছিল। কায়নাতকে দেখে মাইশা দৌড়ে এসে জড়িয়ে ধরলো ওকে। কি রে শুভ, কতদিন পর এলি? হ্যাঁ, জামাই বাড়ি গিয়ে কি ভুলে গেছিস আমাদের? কায়নাত বলল। পরে কথা হবে, আগে নিধি আপুদের বসতে দে। মাইশা ঘরের ভেতর থেকে 4টা চেয়ার নিয়ে এলো, উঠোনে রেখে বসতে বলল ওদের। বাড়ির উঠানে বড় গাছ থাকায় রোদ লাগে না গায়ে। সবাই বসতেই মাইশা নিজেও বসলো চেয়ারে। নিশা আর নিধিকে বলল। তোমরা ভালো আছো আপু? নিধি মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি আপু। থেমে আবার নিশাকে বলল, আপনাকে তো চিনলাম না আপু। নিশা মুচকি হেসে বলল, আমি কাইনাতের ছোট ননদ নিশা। ও আচ্ছা, ওর যে ননদ আছে তা তো জানতাম না। বলে মুচকি হাসলো। মাইশার মা তাড়াহুড়ো করে কিছু হালকা খাবার নিয়ে এলেন। কিছুক্ষণ বসে থেকে ওরা বাড়ি থেকে বের হলো। আজগর চৌধুরীর সবগুলো বাগান ঘুরে ঘুরে দেখলেন ওরা। চৌধুরী বাড়ির সামনে এসে মাইশা বলল, দুপুরে আজান দিয়ে দিয়েছে, আমি এখন যাই রে। কায়নাত মুচকি হেসে বলল, ভালো থাকিস। আর নিশা আপুর নাম্বার দিলাম না, ওই নাম্বারে কল করিস। মাইশা সম্মতি নিয়ে চলে গেল। নিশিরা বাড়ি ফিরে আগে গোসল করে নিল। কায়নাত নিজেও তাই করলো। নামাজ পড়ে সবাই একসাথে খাবার খেয়ে বিশ্রাম নিল। বিকেলবেলায় অর্ণ, প্রেম, স্বার্থ, সেহের ও মেহেরা বের হলো বাড়ি থেকে। আতিয়া বেগম বউদের নিয়ে নাড়ু, খইমুড়ি, ভাজা আরও অনেক কিছু বানালেন। ঢাকায় পাঠাবেন এসব। হাসান বাজারে গেছে দাদা, বাবা আর চাচাকে নিয়ে। নাজনীর বাড়িতে আছে এই মুহূর্তে। সে তার ঘরে। কায়নাত ঘুম থেকে সবেমাত্র উঠেছে। আড়মোড় ভেঙে বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে এলো। চুলগুলো বেননি গেঁথে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ কি সুন্দর পরিবেশ, চারপাশে এত এত ফুল গাছ, আর সব গাছে ফুলের বাহার দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। মিষ্টি হাসলো সে। মেন গেটের কাছে চোখ যেতেই দেখতে পেল রেখা বেগমের বাপের বাড়ির মানুষ এসেছে। দৃষ্টি আর বিহার ভাইও এসেছে। কায়নাত মাথায় ওড়না দিয়ে দৌড়ে বের হলো ঘর থেকে। বৃষ্টি হচ্ছে নিধির মামাতো বোন আর বিহার মামাতো ভাই। সাথে এসেছেন রেখা বেগমের ভাইয়ের বউ আর আম্মা। তারাও ঢাকায় থাকেন, মাঝে মধ্যে এইবারই বেড়াতে আসেন। বিহার ভাই আর বৃষ্টি আপুর সাথে তার খুব ভাব। ভীষণ মিষ্টি দুই ভাই বোন, দুজনেই ভীষণ মিশুক। ড্রয়িং রুমে নামতেই দেখলো ওরা এসে গেছে। রেখা বেগম তার মাকে জড়িয়ে ধরে আছে। বৃষ্টি কায়নাতকে দেখেই বলল, কেমন আছো কায়নাত? কায়নাত মুচকি হেসে বলল, খুব ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ। বিহার ঠাট্টা করে বলল, বড়লোক হয়ে গেছো কায়নাত, আমাকে দেখে জিজ্ঞেসই করলে না আমি কেমন আছি। কায়নাত খিলখিল করে হেসে উঠল, বলল, তুমি কখনো খারাপ থাকো রিহাব? সরি। তা ঠিক, আমি সব সময় ভালোই থাকি, আর এখন একটু বেশি ভালো আছি। বাবা, তাই নাকি? এত ভালো থাকার কারণ কি? এই যে তোমাকে দেখলাম আজ এতদিন পর। কায়নাত মুচকি হাসলো। বৃষ্টি বিহারের পিঠে কিল মেরে বলল, প্রিয়সীর সাথে পরে পীড়িত করিস, এখন আশেপাশে অনেক মানুষ। ফিস ফিস করে বলল বৃষ্টি। বিহার লাজুক হাসলো। নিধি, মাহি, জয়া সবাই নিচে নেমে এসেছে। নিধি, মাহি আর সুহা মামি নানির সাথে দেখা করলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো। নাজনীন নেমে এলো নিজের ঘর থেকে। নানি আর মামিকে দেখে সালাম দিল।
টুকটাক কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। কাজ আছে তার। বিশাল ড্রয়িং রুমের মধ্যখানে বসে আছে কায়নাত, নিশা, নিধি, জয়া, সুহা, মাহি আর বৃষ্টি। বিহার বসে আছে কায়নাতের পাশে। সোফায় বসে আছে নুসরাত। মেয়েটা দেখতে ভীষণ গোলুমোলু টাইপ। পেটে যে বাচ্চা তা দেখে বোঝা যায় না। গায়ে মিষ্টি রঙের একটা থ্রিপিস। সে চুপচাপ বসে আছে। বেহরুজ বেগম খানিকক্ষণ আগেই এত এত ফল কেটে দিয়ে গেছেন তাকে। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ি ফিরল অর্ণরা। ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো বাড়ি জুড়ে মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। বাড়িতে এত জায়গা থাকতে এখানেই কেন এদের বসতে হবে? প্রেম এগিয়ে এলো ভেতরে। বিহারকে দেখে বলল, কি রে শালা, কি খবর তোর? কবে এলি এখানে? বিহার উঠে দাঁড়ালো, প্রেমকে জড়িয়ে ধরে বলল, গত পরশু না তোর সাথে দেখা হলো? হ্যাঁ, বাট এখানে কখন এলি? এই তো ঘন্টাখানিক হয়েছে। অর্ণকে দেখে বিহার সালাম দিল। অর্ণ সালামের উত্তর নিয়ে বলল, ভালো আছো? জি ভাইয়া, ভালো আছি। অর্ণ বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি মিষ্টি করে হাত সালাম দিয়ে বলল, ভাই বলতে হবে না, আমি ভালো আছি। নিধি সহ সবাই ফিক করে হেসে দিল। কায়নাত মাথা নিচু করে রেখেছে। অর্ণ বাড়ির ভেতরে পা বাড়িয়ে আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, ঘরে ঠান্ডা পানি দিয়ে যাও। কায়নাত উঠে দাঁড়ালো। বৃষ্টি ভুজুগল ভাঁজ করে তাকালো সেদিকে। কায়নাত চলে যেতে বৃষ্টি নিধিকে বলল, কায়নাতকে অর্ণ ভাই পানি নিয়ে যেতে বললো কেন? নিধি মুচকি হেসে বলল, জামাইয়ের সেবা তো বউই করবে, তাই না? বৃষ্টি চমকে ওঠে, অস্থির হয়ে বলে, বউ মানে? কয়েকদিন আগেই অর্ণ ভাইয়ের সাথে কায়নাতের বিয়ে হয়েছে। কামড়ে ধরল বুকটা। অর্ণ বিয়ে করেছে, তাও আবার কায়নাতকে? অর্ণ প্রতি বৃষ্টির ছোটবেলা থেকে এরকম ভালো লাগা কাজ করত। হয়তো কখনো প্রকাশ করা হয়নি। আজ এত বছর পর যখন তার বিয়ের সংবাদ শুনল, মনে হলো ব্যথায় বুক ফেটে যাচ্ছে। কায়নাত ঠান্ডা পানি এনে নিশাকে বলল, যাও তুমি দিয়ে এসো। নিহা দুপা পিছিয়ে গিয়ে বলল, থাপড়ে আমার দাঁত ভেঙে ফেলবে ভাই, তুমি যাও, আমি পারবো না। এমন করো কেন আপু, যাও না। বৃষ্টি বলল, আমাকে দাও, আমি দিয়ে আসছি। কায়নাত খুশি হয়ে বৃষ্টির হাতে গ্লাস দিয়ে দিল। বৃষ্টি গ্লাস নিয়ে উপরে চলে এলো। অর্ণর জন্য যে বরাদ্দ করা ঘর সেথায় এসে দরজায় টোকা দিল। অর্ণ কামিন বলতেই বৃষ্টি গুটি গুটি পায়ে এগিয়ে এলো। অর্ণ হাতের ঘড়ি খুলছিল বিছানায় বসে। দরজার দিকে তাকাতেই দেখলো বৃষ্টি হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ভ্রুযুগল ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কেন? বৃষ্টি পানির গ্লাস টি টেবিলে রেখে বলল, তোমার বউ আসতে চাইলো না তোমার কাছে, তাই আমি এসে দিয়ে গেলাম। অর্ণ কোনো কথা বলল না। বৃষ্টি বলল, কবে বিয়ে করলে অর্ণ ভাই? এত কিছু জেনে তোমার লাভ কি? তুমি বিয়ে করলে আর এটা আমরা জানি না? বের হও ঘর থেকে। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলল। ঘর থেকে বেরিয়ে এলো নিঃশব্দে। ভাগ্যে ছিল না এই পুরুষ। এখন হাজার চাইলেও আর পাওয়া হবে না। থাক কিছু অপূর্ণতা, তবুও যদি মানুষটা সুখে থাকে তাই সই। রাত্রিবেলা খাবার শেষে বড়রা মিলে নিচে বসেই আলাপ আলোচনা করছেন। কায়নাতরা কোথায় যেন নেই। ছাদের মধ্যে অর্ণর বন্ধুরা এবং প্রেম বসে আছে। খানিকক্ষণ পর সেখানে হাসান এবং নাজনীন উপস্থিত হলো। অর্ণ শান্ত চোখে তাকালো নাজনীনদের দিকে। হাসান এগিয়ে এসে ওদের মাঝে যোগ দিয়ে বসলো। নাজনীন এসেই সোজা অর্ণকে জিজ্ঞেস করলো, ডিভোর্স দিচ্ছিস কে? অর্ণ স্বাভাবিক কণ্ঠে বলল, খুব শীঘ্রই। প্রেম মাঝখানে থামিয়ে দিয়ে বলল, কি বলছো তোমরা এসব? অর্ণ হাত উঠিয়ে থামাতে লাগলো প্রেমকে। নাজনীন চাপা নিঃশ্বাস ফেলে বলল, গুড, ওকে এখানে রেখে যা তাহলে। আমি ওর বর্তমান গার্ডিয়ান, এন্ড আমি যেখানে খুশি সেখানে রাখবো ওকে। আমার মন চাইলে ডিভোর্স দিব, না চাইলে দিব না। পুরোটাই আমার ইচ্ছা। আমাদের মাঝে কথা বলার তুমি কে? থমথমে পরিবেশ। চারপাশ উপস্থিত কারোর মুখে কোনো কথা নেই। নাজনীন রাগ সংযত করে হাত মুঠোবন্দি করে ফেল। অর্ণ ফির ছোট করে ধীর কণ্ঠে বলল, সো প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট।
নাজনীন অর্ণের শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে। আমাকে লিমিট শেখাচ্ছিস তুই? হাসান ধমক দিয়ে বলল, নাজনীন হচ্ছে কি? অন্যকে ছাড়। অর্ণের রাগে চোখ শক্ত হয়ে এসেছে। মেহেরাব তা দেখে নাজনীনকে ধরে ওর থেকে ছেড়ে দূরে সরালো। অর্ণ শার্টের কলার ঠিক করে বলল, যতদিন ওই মেয়ে আমার নামের সাথে অ্যাটাচ আছে ততদিন ওর নামও মুখে আনার সাহস দেখিও না। কি করবি তুই আমার? বিয়ে যখন মানিসই না তাহলে এত কাহিনী করিস কেন? মানি না বললেই ওর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে? অর্ণ উঠে দাঁড়ালো, নাজনীনের শার্টের কলার ঠিক করে দিয়ে বলল, যেভাবেই বিয়ে হোক ও আমার, শুধু একান্ত আমার। যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন ও মিসেস অর্ণ চৌধুরী। অর্ণ প্রস্থান করলো। নাজনীন বিশ্রী ভাষায় গালাগালি করছে। প্রেম স্বার্থ ওরা হতভম্ব। হচ্ছে কি এসব? নাজনীন কি কায়নাতকে ভালোবাসে? এমন বাজে একটা ঘটনা ঘটবে ভাবতেও পারেনি কেউ। প্রেম তাড়াতাড়ি পিছু নিল ভাইয়ের। কায়নাত নিধির ঘর থেকে মাত্রই বের হয়েছে। সিঁড়ি বেয়ে নিচে নামছিল সে। উদ্দেশ্য ড্রয়িং রুমে লাইট বন্ধ করা। সবাই হয়তো শুয়ে পড়েছে, কেউ তো নেই নিচে। সে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল সেদিকে। হঠাৎ হট্টগোলের শব্দ কানে আসতেই ছাদের সিঁড়ির দিকে মাথা উঁচু করে তাকায়। নাজনীন আর হাসান চিৎকার চেঁচামেচি করছে। সামনেই অর্ণ বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে আসছে। কায়নাত কপালে গম্ভীর ভাঁজ ফেলে ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল। অর্ণ ওর সামনে এসেই ওর হাত আঁকড়ে ধরে নিজের ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। হকচকিয়ে যায় সে। পিছু ঘুরে দেখে নাজনীন দাঁতের দাঁত চেপে বিশ্রী ভাষা ওড়াচ্ছে। চোখ খিচে বন্ধ করে ফেলল কায়নাত। অর্ণর সাথে সে রীতিমতো দৌড়াচ্ছে। সে অস্থির হয়ে বলল, কি করছেন? ছাড়ুন আমায়। অর্ণ একদম ঘরে এসে থামলো। ঘরের সামনে দাঁড়িয়ে দেখলো নাজনীন রক্ত লাল চোখ নিক্ষেপ করে রেখেছে। অর্ণ ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দিল। চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস ফেললো। পিছু ঘুরে তাকালো। কায়নাত ভীতু চোখে তাকিয়েছে। অর্ণ ভেতরে গিয়ে তেড়ে গিয়ে কায়নাতের চল চেপে ধরলো। দাঁত পিষে বলল, কয়জনকে পাগল করেছিস তুই? তোকে নিয়ে আবার মানুষের সাথে ঝামেলা করতে হয় কেন? কায়নাতের মনে হচ্ছে চল ভেঙে যাবে একটু পর। এত শক্ত করে ধরেছে, ব্যথায় কুকড়ে উঠল মেয়েটা। দুহাত দিয়ে অর্ণের হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। অর্ণ ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে ফেলে। কায়নাত নিজের দুগালে হাত রেখে ফুপিয়ে ওঠে। অর্ণ দিকে ভীতু চোখে তাকিয়ে বলল, আপনি আসলেই একটা খারাপ লোক। আমাকে মারলেন কেন? মারলাম কোথায়? মারলে তোর অস্তিত্বই থাকবে না এই পৃথিবীতে। তুই তো করে কেন করছেন? আপনার সাথে আমি থাকবো না। আজই আমি দাদাকে বলবো। বলতে বলতে দরজার দিকে এগিয়ে গেল অর্ণ। কায়নাতের হাত ধরে ফেলল। কায়নাত চিৎকার করে বলল, ছাড়ুন আমায়। ছাড়ার সময় হলে ছেড়ে দেব। সময় লাগবে না, আপনি আমাকে এখনই ছাড়ুন। ঘরের বাইরে থেকে আতিয়া বেগম কড়া নেড়ে বললেন, এই রাতে দুপুরে কি হয়েছে তো কি তোদের? তুই ভেতরে চিৎকার করছিস তো নাজনীন বাইরে। অর্ণ দরজা খোল। দাদির শব্দ শুনতেই কায়নাত গলা ছেড়ে বলল, দাদি, আমাকে উনি এই ঘরে আটকে রেখেছে, তুমি কিছু করো। আতিয়া বেগম স্তব্ধ হয়ে গেলেন। কি বলবেন বুঝে উঠতে পারলেন না। পাশে তাকিয়ে দেখলেন বাড়ির মানুষ সিঁড়ি বেয়ে এদিকে আসছে। তিনি দরজার কাছ থেকে সরে গেলেন। সবাইকে বললেন যার যার ঘরে চলে যেতে। নাজনীনকে নিয়ে হাসান ঘরে গেছে। বাড়ির পরিবেশ খানিকক্ষণের জন্য শান্ত হলো। কায়নাত দরজা এসে ফুপিয়ে ফুপিয়ে কাছে আর দরজা খোলার চেষ্টা করছে। উপরের ছিটকিনিটা লাগিয়েছে অর্ণ। কান্নারত আয়নাত আওড়া আর চোখে অর্ণের দিকে তাকালো। লোকটা কেমন হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে। কায়নাত শুষ্ক ঢোক গিলে বলল, দরজা খুলে দিন। আর একবার মুখ থেকে একটা সাউন্ড বের হলে জিপ্পা টেনে দরজার সাথে ঝুলিয়ে রাখবো। এমন করছেন কেন? কেমন করছি? আমাকে এই ঘরে এনেছেন কেন? সেটা তোমাকে বলতে হবে আমার? আজও মানুষ তো আপনি। দরজা খুলে দিন, বেরিয়ে যাব আমি। অর্ণ এগিয়ে এলো ওর নিকট, অতি একটু বেশি নিকটে। কায়নাতের ঘাড়ের পেছনে হাত দিয়ে হালকা ঝুঁকে বলল, কোথায় যাবে? কায়নাত চোখ নামিয়ে নিল। শিরশির করে উঠল দেহখানা। অর্ণ টের পেল ওর শরীরের কম্পন। কায়নাতের শাড়ি ভারী হয়ে আসছে। অর্ণ বিজয় বিরক্ত হলো। এতটুকু ছোঁয় এই মেয়েটার হাল না জানি গভীর ছোঁয় রাঙালে কি হবে। সে ছেড়ে দিল কায়নাতকে। ধমক দিয়ে বলল, কাপাকাপি বন্ধ করে চুপচাপ ঘুমোও।
কায়নাত মিয়ে গেল লোকটার এটুকু ছোঁয়া কেমন লাজুকলতার মতো গুটিয়ে নিল নিজেকে। চোখ তুলে তাকিয়ে দেখলো অর্ণ এখনো শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। সে কোনো রকম অর্ণর ধারের কাছে থেকে সরেই বিছানায় ঝাঁপিয়ে পড়লো। পাতলা চাদরের ভাঁজ খুলে শরীরের উপর দিয়ে জড়িয়ে নিল। খারাপ লোক কোথাকার, একে তো এত বকে, তার উপর আবার এখন পায়ে পা লাগিয়ে ঝগড়াও করছে। পরের দিন সকাল 11টা নাগাদ ঘুম ভাঙলো কায়নাতের। পিটপিট করে চোখ খুলতেই আসমান থেকে পড়লো। প্রথমেই দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল। পাশে তাকিয়ে দেখলো অর্ণ উপর হয়ে খালি গায়ে ঘুমাচ্ছে। পিঠের মাঝখানে একটা কালো কুচকুচে তিল। কায়নাতের ইচ্ছে হলো একবার ছুঁয়ে দিতে। তিলের উপর হাত রাখতেই অর্ণ ফট করে কায়নাতের দিকে তাকালো। ভয়ে ছিটকে দূরে সরে গেল সে। তোমার তো চোখে চোখে ধরাধরি স্বভাব আছে। কায়নাত আমতামতো করে বলল, আমি আসলে। তুমি কি? কায়নাত তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়লো। ঘাড়ে হালকা ব্যথা অনুভূত হতেও পাত্তা দিল না। বিছানার নিচে ওড়না পড়ে আছে, তুলে নিয়ে গায়ে জড়িয়ে দরজার দিকে পা বাড়ালো। অর্ণ বলে, শোনো। কায়নাত দাঁড়ায়, পিছু ঘুরে তাকায়, দেখে অর্ণ উঠে বসেছে বিছানায়। সুঠাম দেহি লোকটাকে খালি গায়ে দেখে শুকনো ঢোক গিলল। জান বেরিয়ে যাচ্ছে তার। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, গোসল করে ঘরের বাইরে যাও। কায়নাত ভ্রু কুচকে বলে, এখন গোসল করতে যাব কোন দুঃখে? আমি বলেছি তাই। এই ঘরে আমার জামা কাপড় নেই, গোসল করে কি খালি গায়ে বসে থাকবো? বলি মুখের উপর হাত দিল। চোখ বন্ধ করে নিল, খিচে বিড়বিড় করলো, ছি ছি। অর্ণ বিছানা থেকে নেমে আলমারি থেকে কায়নাতের জন্য শাড়ি বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, খালি গায়ে থাকতে চাইলে থাকতেই পারো, এতে আমার কোনো সমস্যা নেই। লজ্জায় গাল ফেটে যাচ্ছে। শাড়ি নিয়ে কোনো রকম সেখান থেকে চলে এসেছিল সে। গোসল করে বের হতেই অর্ণ ওয়াশরুমে ঢোকে। সে চুলগুলো ভালো করে মুছে শাড়ির আঁচল মাথায় দিয়ে বজ্জাত লোক এখন দরজা খুলে রেখেছে। নিচে নামতে আতিয়া বেগম ও বেহেরুজ বেগম অবাক হয়ে তাকায় কায়নাতের দিকে। লাল টকটকে সুতি শাড়ি গায়ে জড়িয়েছে কায়নাত। এই শাড়ি আতিয়া বেগমের অর্ণর ওই ঘরে ছিল। বহু বছর আগের আতিয়া বেগম কায়নাতের কাছে আসতেই আরেক দফা চমকে উঠলেন। কায়নাতের ভেজা চুল দেখে অবাক চোখে কায়নাতের দিকে তাকালেন। তাকাতেই চোখ আটকে গেল। কায়নাতের ঘাড়ের একটু সামনে কালচে দাগটার উপর ঠোঁট প্রসারিত করে হাসলেন তিনি। কায়নাতকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আমার বোন বড় হয়ে গেছে অনেক। কায়নাত কিছুই বুঝলো না। দাদিকে নিজে থেকে ছাড়িয়ে বলল, আমি তো বড়ই ছিলাম দাদি। হ্যাঁ, তবে এখন একটু বেশি বড় হয়েছিস। বেহরুজ বেগম কায়নাতের ভেজা লম্বা চুল দেখলেন, কেমন খোঁচা খোঁচা মারছে মনটা। ছেলেটাকে বিয়ে মেনে নিয়েছে নাকি শুধু ব্যবহার করছে মেয়েটাকে? তিনি ভীষণ চিন্তিত। সবাই সকালের খাবার খেয়েছে অনেক আগে। অর্ণ আর কায়নাতের জন্য খাবার দিলেন আতিয়া বেগম। অর্ণ গোসল সেরে অ্যাশ কালারের ট্রাউজার, সাদা রঙের একটি টি শার্ট পরে নেমেছে। ডাইনিং টেবিলে বসে খাওয়া শুরু করেছে। বাড়ির সবাই অদ্ভুত চোখে তাকিয়ে আছে। এই ছেলে তো কাল অবধি কায়নাতকে বউ বলে মানত না, আর আজ তার উল্টো মনে হচ্ছে। কায়নাত খাওয়া শেষ করে নিশাদের কাছে গেল। ড্রয়িং রুমে বসেছিল তারা। কায়নাত আসতেই সবাই মিটিমিটি হাসলো। কায়নাত মুখ গম্ভীর করে বলল, হাসছো কেন তোমরা? নিধি কায়নাতের কানে কানে বলল, স্বামীর দেওয়া উপহার সবাইকে এমন করে দেখাচ্ছিস কেন? কায়নাত চোখ ছোট ছোট করে বলল, ওই জল্লাদ আমাকে দিবি উপহার? মজা করছো তুমি? তখনই সেখানে হাজির হয় বৃষ্টি। কায়নাতের ঘাড়ে এমন চিহ্ন দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। নিশা ধীর কণ্ঠে বলল, একটা নয়, তিনটা বাইটের দাগ। কায়নাত চমকে উঠল, ঘাড়ে হাত দিয়ে বলল, কি বললে? চমকাচ্ছ কেন? কায়নাত মিনমিন করে বলল, তোমরা যা ভাবছো তেমন কিছুই নয়। বুঝেছি, আর বুঝাতে হবে না। সকাল সকাল গোসল সেরে নতুন বউ সাজার কারণ আমরা জানি। কায়নাত লজ্জায় এর কথাই বলতে পারল না। এদের কি করে বোঝাবে? ওই জল্লাদের সাথে তার কিছু হয়নি। সবাই মিলে কায়নাতকে নিয়ে মজাক শুরু করলো। ভীষণ রাগ হচ্ছে লোকটার উপর। গোসল করতেই বলল সে, যদি না করতো তাহলে এখন লজ্জা পেত হতো না। এমন সময় বাড়িতে প্রবেশ করলো নাজনীন। ড্রয়িং রুমের সব বন্ধের দেখে সিঁড়ি দিকে আগালো। ভ্রুযুগল ভাঁজ করে আবার সেদিকে তাকিয়ে দেখলো লাল টুকটুকে শাড়ি পরে তারই রাগিনী রানী
খুন করা রূপ নিয়ে হাজির হয়েছে। গায়ে লাল শাড়ি, অঙ্গে স্বর্ণ, ভেজা চুল আর মাথায় ঘোমটা। শ্বাস আটকে এলো ওর, চোখ ফেরানো দায়। কি ভেবে যেন চোখ শক্ত হলো, জ্বালা করছে বক্ষস্থল। এত যন্ত্রণার স যাচ্ছে না। একান্তে কাটানোর সময়ের চিহ্ন এই ভেজা চুল। বাগানে কেন ডাকলে বলো? স্বার্থ হতাশ স্বরে বলল, কথা কেন বলছিস না? ওই বিহান নাকি? নাম ওই ছেলের কাছে এত ঘেঁষাঘেঁষি করছিস কেন? নিশা স্বার্থর পাশে বসলো, বলল, হিংসে হচ্ছে বুঝি? হিংসা হবে কেন? তাহলে ওর সাথে মিশলে তোমার কি? না, আমার কিছুই না, কিন্তু ওই ছেলের হাবভাব ভালো না। জেনে রেখেছো? স্বার্থ নিশার দিকে তাকালো, দাঁত কটমট করে বলল, থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবো নেশার বাচ্চা। তুমি আবার আমাকে নেশা ডাকছো? রেগে বলল সে। স্বার্থ বিড়বিড় করে বলল, তুই তো নেশাই, আমার একান্ত নেশা। কি বিড়বিড় করছো? ওই ছেলে ধারে কাছে গেলে তোর পা ভেঙে গলা ঝুলিয়ে রাখ, তোর মনে রাখিস। তুমি আমায় ভয় দেখাচ্ছো? ভয় নয়, সাবধান করছি। আমি কেন তোমার কথা শুনতে যাব স্বার্থপর ভাই? এই নামটা কে রাখছিল জানিস? আমি কি করে জানবো? আমার নানা রাখছিল, কারণ তিনি নিজেটা ছাড়া কিছুই বুঝতো না। নিশা মাথা ঝাঁকিয়ে বলল, তুমি যে পাগল সেটা জানো? জানি। আচ্ছা বেশ, তোমার ছোট ভাই মানে সৌরভ ভাইয়া সে কোথায়? স্বার্থ চোখ ছোট ছোট করে বলল, ওকে দিয়ে তোর কাজ কি? কাজ তো অনেক আছে, সব কি তোমায় বলতে হবে? বলতে হবে? বলতে বাধ্য নই। স্বার্থ ফুঁসে উঠল। নিশা খিলখিল করে হেসে উঠল। স্বার্থর কাঁধে এক হাত রেখে ফিস ফিস করে বলল, তোমাকে চালাতে ভীষণ ভালো লাগে নটি বয়। ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছিস নেশার বাচ্চা। তুমি আমায় নেশা কেন ডাকো? কারণ তুই আসলেই নেশার মতো। নিশা দোলনা থেকে নেমে পড়ল। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে একবার পিছু ফিরে বলল, এই নেশা পান করে একদিন মৃত্যু হবে তোমার। স্বার্থ বিড়বিড় করে বলল, আমিও তাই চাই। নিশা চলে যেতেই মেহেরাব ও প্রেম হলো স্বার্থের কাছে। মেহেরাব দোলনায় স্বার্থর পাশে বসতেই প্রেম দুজনের কোলের উপর বসে পড়ল। আমাকে ছোট ভাই বলে বলে মাথা খেয়ে ফেলো। নাও, এখন বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকো। স্বার্থ ধাক্কা মেরে ওকে সরিয়ে দিয়ে বলল, অর্ণব ভাই লাগিস বলে, না হলে তোলে কাঁচা মারতাম। প্রেম সোজা হয়ে দাঁড়ালো, আহত স্বরে বলল, তোমাদের মতো পাষাণ খাইস্টা লোক যেন কারোর জামাই না হয়। খোঁচা মারছিস? মোটেও না, আমি আমার বোনের বিয়ে অন্যত্রে ঠিক করব। করে দেখ, তুই পৃথিবীতে থাকলে অবশ্যই বিয়ে দাও দেব। থামবি তোরা? মেহেরাব বিরক্ত হয়ে বলল। প্রেমের দিকে তাকিয়ে বলল, তোর ভাই কই? বউকে নিয়ে এখনো ঘরেই ব্যস্ত আছে। স্বার্থ ভীষণ আফসোসের স্বরে বলল, শালার বেটা বলে বিয়ে মানি না, অথচ সেইদিকে বউকে বাইরেই আসতে দিচ্ছে না। মেহেরাব কটমট করে বলল, থাপ্পড় মেরে দুটোর মুখের আকার বদলে দিব। অন্য বাড়িতে নেই? তাহলে আমি জানি না। চোখের সামনে ভাই বউ নিয়ে পীড়িত করে, এটা আমার সহ্য হচ্ছে না। বিয়ে করে নে। প্রেম হতাশ স্বরে বলল, হসপিটাল থেকে বাড়ি, বাড়ি থেকে হসপিটালে দৌড়াতে দৌড়াতেই আমার দিন চলে যায়। মেয়ে কই পাবো বলো? আই থিঙ্ক নিধি তোকে পছন্দ করে। যে যাকে চায় তাকেই যদি মানুষ পেয়ে যেত, তাহলে চারপাশে এত অপূর্ণতার হাহাকার থাকতো না। থেমে আবার বলল, নাজনীন, ভাই নাকি ভাবিকে ভালোবাসে অনেক আগে থেকেই, অথচ ভিক্ষা চেয়েও সে তাকে পেল না। অন্যদিকে ভাইয়া ভালোবাসতো পড়শিকে, অথচ পড়শিকে ভাইয়াও পেল না। ভালোবাসলেই হয় না, ভাগ্যেও থাকতে হয়। মেহেরাব দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর ব্রেকআপ হলো কেন? রিলেশনে বেশ সিরিয়াসই ছিল না, হাজার ছেলের সাথে চলাফেরা ওর। বেশ, বাবা মার উপরে ছেড়ে দে এই বিয়ের ব্যাপারটা। প্রেম কাঁদো কাঁদো মুখ করে বলল, তারা দিচ্ছে না, তোমরাই একটা মেয়ে খুঁজে বিয়েটা দিয়ে দাও আমাকে। স্বর্ণ নাক মুখ কুচকে বলল, হাইগা ভালো মতো ঘু পরিষ্কার করতে পারস? আবার চাস বউ?
শহর সামনে থেকে। বিকেল হতে সবাই নিজেদের প্রয়োজনীয় সবকিছু গোছানো শুরু করলো। কাল সকালেই ঢাকা ব্যাক করবে সবাই। নিধি নিশার পাশে চুপচাপ বসে আছে, তার মন খারাপ। ডাক্তারবাবু একটু ভালো করে কথা বলে না। সে বুঝতে পারে ডাক্তারবাবুর মনে তার জন্য কোনো অনুভূতি নেই, তবু একবার চাই ডাক্তারবাবু তাকে বুকে জড়িয়ে একবার বলুক, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তৃষ্ণার্ত পাখির মতো ছটফট করছে সে। এতদিন প্রেমকে এক নজর দেখার জন্য আজ সে স্বপ্নের পুরুষ পাড়ি জমাচ্ছে নিজের আসল গন্তব্যে। বারে বারে মনে হচ্ছে ছুটে গিয়ে ওই লোকের বুকে আশ্রে পড়তে, শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আপনি থেকে যান আমার হয়ে, এই নিধির একান্ত আপন পুরুষ হয়ে। এই কথাটা কখনোই বলা হবে না। সেই পুরুষের বদনখানাও হয়তো আর দেখা হবে না। লোকটা যে এই বাড়ি আসতেই চায় না। বছরখানেক পর একবার এসে দেখা দিয়ে আবার মায়া লাগিয়ে চলে যায়। চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে, নিধি জোর করে আটকে রেখেছে। কাঁদলে কি আর তাকে পাওয়া যাবে? অনেক বছরের স্বপ্ন তার ডাক্তারবাবুর বউ হবে, স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল, পূরণ হলো না, হয়তো কখনো হবে না। কায়নাত নিজের জামাকাপড় গুছিয়ে অন্যের ঘরে বসলো। তাকে পাঠানো হয়েছে। বেহরুজ বেগম বলেছেন অন্য সব কিছু গুছিয়ে লাগেজে ভরতে। কায়নাত প্রথমে বিরক্ত হলো, এখন মোটেও বিরক্ত হচ্ছে না। জলা তো ঘরে নেই, কোথায় গেল সে কে জানে। সে গুনগুন করে গান গাইছে আর সব কিছু সুন্দর করে গুছিয়ে ব্যাগে তুলে রাখছে। আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল, আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল তোমায় দিলাম তাই, তুমি ছাড়া আর কেহ নাই, মনের ভেতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই। কায়নাত গুনগুন করে গাইছে এই গান। অর্ণ যে কখন ঘরে প্রবেশ করেছে সে খেয়াল তার নেই। অর্ণ তার পাশে এসে দাঁড়িয়ে ছোট্ট করে বলল, গুড। কায়নাত চমকে উঠল। পাশ ফিরতেই সেই চিরচেনা গম্ভীর মুখশ্রী দেখে খানিক পিছিয়ে গেল ভয়ে। হাতে রাখা অর্ণ শার্ট সামনে ধরে বলল, আম্মু বলেছিল আপনার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখতে। অর্ণ বিছানায় বসলো। পকেট থেকে ফোন বের করে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, করো, মানা করেছি আমি। কায়নাত বিস্মিত অর্ণের এহেন আচরণে। এই লোক জীবনেও তার সাথে এত ঠান্ডা কণ্ঠে কথা বলেনি, সবসময় ঝাড়ির উপরে রাখে। হলো কি লোকটার? কিছু খেয়েছে কি, নাকি শরীর খারাপ? যাই হয়ে যাক, তাতে তার কি? কায়নাত কাজে মন দিল। সব কিছু গুছিয়ে ব্যাগটা আলমারির সামনে রেখে ঘর থেকে বেরিয়ে এলো। পরের দিন সকাল সকাল সবাই তৈরি হয়ে বাড়ির বাইরে বের হলো। সবার সব কিছু গাড়িতে তুলে একে একে সবাই বিদায় নিল। নিশি কায়নাতকে জড়িয়ে ধরে বলল, আপুকে গিয়ে কল করিস কেমন? তুমি যেও ও বাড়ি। যা, খুব শীঘ্রই যাব। আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, শ্বশুরবাড়ি যাচ্ছিস তুই, বুঝলি? সবসময় অন্যের খেয়াল রাখবি আর মন দিয়ে পড়বি। কায়নাত ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সবার খেয়াল রাখবো। দাদির খোঁজ খবর নিস, ভুলে যাস না আবার। কায়নাত দাদিকে জড়িয়ে ধরল, কানের কাছে ফিস ফিস করে বলল, ছোট গিন্নিকে কিছু বলো না দাদি, আমি চাইছি না উনি এখন কিছু জানুক। বেশ, বলবো না কিছু। সবাই গাড়িতে উঠে বসলো। ঢাকা পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো। মেহরাব, স্বার্থ আর শেহের চলে গেল নিজেদের গন্তব্যে। অর্ণপ্রেম এবং মাশফিক চৌধুরী মিলে সব জিনিস বাড়ির ভিতরে নিয়ে এলো। ক্লান্ত সবাই জার্নি করে। নুসরাতের ভীষণ খারাপ লাগছে, বারে বারে গাগুলি আসছে। বেহরুজ বেগম গাড়ির ভেতর ঢুকে নিশাকে বললেন, নিশা, নুসরাতকে নিয়ে ঘরে যা। নিশা নুসরাতকে নিয়ে ঘরে চলে যেতেই কায়নাত নিজের ব্যাগ নিয়ে নিশার ঘরে চলে এলো। ঘরে লাইট ফ্যান অন করে কিছুক্ষণ থ মেরে বসে রইল সেখানে। নিশা আসতে আসতে সে ওয়াশরুম থেকে গোসল দিয়ে বের হলো। ভীষণ গরম লাগছিল, এখন একটু আরাম লাগছে। রাতে বাহিরে থেকে খাবার আনালেন মাশফিক চৌধুরী। বাড়ির বউ গিন্নি সবাই বেশ ক্লান্ত। এই শরীর নিয়ে রান্নাঘরে যাওয়ার কি দরকার? রাতে খাওয়া দাওয়া শেষে সবাই সকাল সকালই ঘুমিয়ে পড়লেন। মাঝে একদিন রেস্ট নিয়ে আবার কাজে ব্যস্ত হলেন সবাই। প্রেম হসপিটাল, অর্ণ এবং মাশফিক চৌধুরী অফিস। নিশার সামনেই এইচএসসি, কদিন বাকি আছে আর।
সে পড়াশোনায় বেশ ভালো, তাই তো টেনশন ছাড়াই ঘুরে এলো দূর দেশে। আজ মঙ্গলবার, আকাশটা আজ মেঘলা মেঘলা, কালো রঙের মেঘগুলো ভাসছে আকাশ জুড়ে। দমকা হাওয়ায় দুলছে নিশার ঘরের জানালার পর্দাগুলো। কায়নাত চুলগুলো ছেড়ে দিয়ে পা বাড়ালো ছাদের দিকে। অনেক দিন হলো বৃষ্টিতে ভেজা হয় না, আদরে বৃষ্টির কোনাগুলো স্পর্শ করা হয় না। আজ সে রাঙাবে নিজেকে সেই পানিতে। গুটি গুটি পা ফেলে ছাদে এলো সে। নিশা বাসায় নেই, বান্ধবীর বাড়িতে গেছে। নিশা অবশ্য যাওয়ার আগে কায়নাতকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। এখন সময়টা দুপুর গড়িয়েছে, দিনের মধ্যাংশ বলা যায়। আজ বৃষ্টি হলো খুব, ঘণ্টাখানেক বৃষ্টিতে ভিজল সে। ঘন্টা সময় নিয়ে ভেজার পরে তার মনে হয়েছে বেশি ভিজলে ঠান্ডা লাগবে, তাই মন না চাইলেও সে ছাদ থেকে নেমে এলো। ঘরে এসে জামা কাপড় বদলে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি টপকে নিচে নেমে এলো। এই বাড়িতে ওর ভালো লাগে না, মানুষবিহীন স্থান মনে হয় ওর কাছে। নিশা থাকলে একটু ভালো লাগে, আর নুসরাতের সাথে সে এত ফ্রি নয়। নুসরাত হাসি খুশি, তবে কায়নাতের কাছে কেমন যেন ভয় হয়। এই তো নুসরাত ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কায়নাতকে নুসরাত হাতের ইশারায় কাছে ডাকলো। কায়নাত ধীর কদমে কাছে এগিয়ে গিয়ে বসলো পাশে। নুসরাত চোখ ছোট ছোট করে বলল, আমার সাথে কথা বলো না কেন তুমি? কায়নাত মিনমিন করে বলল, সত্যি কথা বলবো নাকি মিথ্যে? নুসরাত খিলখিল করে হেসে উঠল, বলল, তুমি তো খুব দুষ্টু। আচ্ছা, সত্যি কথাটাই বলো। তোমাকে কেমন যেন রাগী রাগী মনে হয়, তাই তোমার কাছে আসি না। নুসরাত এবার শব্দ করে হেসে উঠল, বলল, আমাকে তোমার কাছে রাগী মনে হয়? খুব। তুমি জানো আমি সারাদিন কি পরিমাণ কথা বলি? তুমি তো নতুন তাই জানো না। আর আমার শরীরটাও আজকাল ভালো থাকে না, তাই মুড সুইং হয়, বুঝলে বোকা মেয়ে? কায়নাত গাল ভরে হাসলো। খুব অল্প সময় সহজ হয়ে গেল নুসরাতের সাথে। ও নুসরাতের পেটের দিকে তাকিয়ে বলল, তোর পেট কবে বড় হবে? পেট বড় হতে এখনো অনেক সময় লাগবে। কায়নাত মাথা দুলিয়ে চুপ করে বসলো, তারপর বলল, একটা কথা জিজ্ঞেস করি আপু? করো। তোমার ভাইকে আবার বলে দিও না, কেমন? বলবো না। আচ্ছা, তোমার ভাই কি সব সময় এমন মুখটা পেঁচার মতো করে রাখে, হাসতে জানে না? এই কয়েকদিন একবারও এই লোককে আমি হাসতে দেখিনি, জানো? সব সময় শুধু বকতেই থাকে। নুসরাত হো হো করে হেসে উঠল, হাসতে হাসতেই বলল, ভাইয়া ছোটবেলা থেকেই এমন গম্ভীর কেন? আমরা তো ভাইয়াকে হাসতে দেখি না, তুমি কিভাবে দেখবে? সব সময় সিরিয়াস মুখ ভঙ্গি করেই রাখে সে। এমন কেন এই লোকটা? তুমি জানো আমার মধ্যে মাঝে মধ্যে মনে হয় ওনার গাল টেনে টেনে জোর করে হাসাই। এত সুন্দর একটা ছেলে কেমন বাদরের মতো মুখ করে রাখে? নুসরাত চোখ বড় বড় করে তাকালো। কায়নাতের মুখ চেপে ধরে বলল, তোমার মতো বউ থাকতে আর আলাদা করে শত্রুর দরকার হবে না। আশেপাশে তাকিয়ে দেখো কেউ আছে নাকি, দেখলে তোমার খবর আছে। কায়নাত ভীত চোখে চারপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে নাকি। আপাতত কাউকে চোখে পড়ল না। নুসরাত বলল, ভাইয়া এমনই, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে সব সহজ হয়ে যাবে। মানিয়ে নিতে আবার বয়ে গেছে। তোমার ভাই যেমন জলাদের মতো করে আমার মতো নিষ্পাপ এক বাচ্চা মেয়ের সাথে। তুমি বাচ্চা। অবশ্যই বাচ্চা। তোমার ভাইয়ের থেকে গুণে গুণে 15 বছরের ছোট আমি। নুসরাত ঠোঁট উল্টালো, আপেল মুখে দিয়ে বলল, ঠিক সেই হিসেবেই তুমি বাচ্চা। যাই হোক, নিশা আপু আসবে কখন? ও বাড়িতে নেই। না, তুমি জানো না? না তো। তারপর কিছুক্ষণ চুপ রইল ওরা। নুসরাত কি যেন বলতে চাইছে কায়নাতকে। বেহরুজ বেগমই নুসরাতকে বলেছেন কথাটা যেন ও কায়নাতকে জিজ্ঞেস করে। শাশুড়ি হয়ে তো আর এসব জিজ্ঞেস করা যায় না। নুসরাত হঠাৎ করে বলল, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। করো। ভাইয়া আর তোমার মধ্যে কি সব ঠিক হয়ে গেছে? না মানে খুলনায় তোমরা একসাথে ছিলে, আবার এখানে এসে আলাদা থাকছো কেন? কায়নাতের শ্বাস আটকে এলো। সবাই এটা কেন ভাবছে? ওই লোকের সাথে তার কিছুই হয়নি। এটা কি করে বোঝাবে সবাইকে? সে কিছুটা বিব্রত গলায় বলল, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি যেমনটা আপনারা ভাবছেন।
নুসরাতের মুখে রক্ত জমাট বাঁধল লজ্জায়। বড় ভাইয়ের বউয়ের সাথে এসব নিয়ে কথা বলা আসলেই লজ্জার ব্যাপার। তারপর আবার নিশাকে নিয়ে কথা বলল ওরা। কায়নাত বলল নিশা তার বান্ধবীর বাড়িতে গেছে, কে বলবে কদিন পর এই মেয়ের পরীক্ষা, ঠিক মতো না পড়লে পাশ করবে কি করে, শুধু একবার ফেল করুক, দেখবে মজা। বিকেলটুকু নুসরাত আর কায়নাতের গল্প করতে করতেই কেটে গেল। সন্ধ্যায় নামাজ পড়ে একটু ঘরের মধ্যেই পায়চারি করলো। ভালো লাগছে না একা একা, ভীষণ বিরক্ত লাগে এই বাড়িতে। না আছে ফোন, না পড়াশোনা, আর না মন খুলে কথা বলার মতো একটা মানুষ। জামাইটাও হয়েছে ভারী বজ্জাত। অর্ণর অফিস রুমে বসে আছে স্বার্থ আর মেহেরাব, মুখখানা সবার গম্ভীর। স্বার্থ একটু পর পর টুকটাক কথা বলছে, তবে অর্ণ একদম নিশ্চুপ। স্বার্থ আহাজারি করে হঠাৎই বলে উঠল, কী দিন এলো রে মেহু, না আমাদের থেকেও ছোট ছোট ল্যাংটা পোলাপান বিয়ে শাদি করে ফেলেছে নাকের ডোবার সামনে দিয়ে। মেহেরাব ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, ওদের শখ হয়েছে তাই করছে। তোর এত বিয়ের ইচ্ছে থাকলে লেংটা হয়ে বসে থাক, আমি তোর জন্য বউ খুঁজে এনে দিচ্ছি। ইজ্জতের ফালুদা বানিয়ে দিচ্ছে মেহেরাব। স্বার্থ সিসি ক্যামেরার দিকে তাকিয়ে অর্ণকে বলল, একটু আগে যে কথাগুলো হয়েছে ওগুলো দয়া করে একটু ডিটেলস দিয়ে দিস সোনা পাখি। মেহেরাব স্বার্থর কথা রেখে অর্ণকে বলল, যাবি বিয়েতে? তোর পুরো ফ্যামিলিকে ইনভাইট করেছে। অর্ণ কিছুক্ষণ চুপ থেকে বলল, সেও না, তোর বউ যাবে। ওর নাম ধরে রাখবি, বেহুদা বউ বউ ডেকে আমার মাথা খারাপ করবি না। স্বার্থ হো হো করে হেসে উঠল, অভিনয় করে বলল, যেভাবে বিয়ে হোক ও আমার, শুধু একান্তই আমার। যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন ও মিসেস অর্ণ চৌধুরী। বলেই আবার হাসতে শুরু করলো। বলল, শালা বাটপাড়ে করিস আমাদের সাথে, তুলে তুলে বউকে নিয়ে বাসর ঘোরো, এদিকে আমাদের কাছে বলো এই বিয়ে আমি মানি না। অর্ণ চোখ গরম করে তাকালো। স্বার্থ ব্যঙ্গ করে বলল, নিজের গোয়ায় ঘুরাইকা তোরা অন্য গোয়ে খুঁজাইতে চাস? তোকেও কি শরম করে না? মেহেরাব বলল, তুই আগে তোর পাচা পরিষ্কার কর, তারপর আমাদের বলিস। অর্ণ দাঁত চেপে কটমট করে বলল, স্বার্থ আরেকটা ফল কথা বললে তোর 14 গোষ্ঠীর নাম বলিয়ে দেব। তোরা আসলে মানুষই না, মির্জাফরের বংশধর। অর্ণ ও মেহেরাব দুজনেই চুপ রইল। স্বার্থ সব সময় বকবক করতেই থাকে, এ নতুন কিছু নয়। তাদের এক ভার্সিটি লাইফের বন্ধু সাজিদের ছোট ভাই সাজ্জাদের বিয়ের দাওয়াত পেয়েছে ওরা। বয়সে সাজ্জাদ ওদের থেকে 6 থেকে 7 বছরের ছোট হবে। এ নিয়েই স্বার্থর বুক ফাটা আর্তনাদ। বেচারা 30 পেরিয়েছে, অথচ এখনো বিয়ের নামগন্ধ নেই। শালার একটা ফ্যামিলিও হয়েছে, ধরে বেঁধে বিয়ে দিলেও তো পারে। পরশু গায়ে হলুদ, তারপরের দিন বিয়ে। দাওয়াত পেয়েছে 3 দিনের। বৌভাত, বিয়ে আর হলুদ সন্ধ্যা, বিশাল বড় করে বিয়ের অনুষ্ঠান হবে। এত এত মানুষের মাঝে অর্ণ যেতে চাইল না। এমনিতেই বেশি মানুষ তার ভালো লাগে না, তার মধ্যে হাজার জনের হাজার প্রশ্ন। জাস্ট বিরক্তিকর, কিচ্ছু করার নেই। যে ফ্যামিলি আর বন্ধু পেয়েছে এরা দরকার হলে হাত পা বেঁধে নিয়ে যাবে। রাত 10টার দিকে অর্ণ বাড়ি ফিরল বাবার সাথে। ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে উঠল না আর। সোফায় বসে কোটটা পাশে রেখে শার্টের উপরে 3টা বোতাম খুলে দিল। ঘাড় পেছন দিকে হেলিয়ে দিতেই চোখ বুজে এলো। মাশফিক চৌধুরী দোতলায় যেতে যেতে বললেন, টায়ার্ড অনেক, ঘরে গিয়ে ফ্রেশ হও, ভালো লাগবে। অর্ণ তবু উঠল না। কাজের এত চাপ, মাথাটা ভীষণ ব্যথা করছে। কায়নাত রান্নাঘরে এসেছিল ঠান্ডা পানি নিতে। অর্ণকে এভাবে সোফায় বসে থাকতে দেখে তার খারাপ লাগলো। গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার নিকট। দেখল লোকটার শার্টের উপরে 3টা বোতাম খোলা। আকর্ষণীয় পুরুষালী বুকটা উকি দিয়ে তাকে দেখছে। সে দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোক গেল। কাছে এসে মিষ্টি স্বরে বলল, শুনছেন? অর্ণ চোখ খুলে তাকালো, দেখলো কায়নাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। সে ভ্রু নাচালো। কায়নাত আশকারা পেতেই বলল, আপনার কি খারাপ লাগছে? ঠান্ডা শরবত বানিয়ে দেব? শরবতের সাথে তোমাকে চুবিয়ে খেতে বললে আমার ভালো লাগবে। তোমাকে খেতে দিবে তুমি? কায়নাত হতভম্বহীন প্রস্তাবে। সে চোখ বড় বড় করে বলল, কি? কানে শুনতে পাও না?
অর্ণ উঠে দাঁড়ালো। কায়নাত ভয়ে দুপা পিছিয়ে গেল। অর্ণ উঠেই সিঁড়ির দিকে হাঁটা ধরলো। এই ইডিয়েটের সাথে কথা বলে শুধু শুধু মুখ খারাপ হবে। হন হন করে 3 তলায় চলে গেল। কায়নাত মনে মনে চৌধুরী বাড়ির 14 গোষ্ঠী উদ্ধার করলো। কপালে এমন একটা বজ্জাতের হাজিয়ে কিনা জুটল। সে কত ভোলা ভালা শান্ত একটা বাচ্চা মেয়ে, আর তার কপালে জুটেছে ভয়ঙ্কর সুন্দর এক পুরুষ। তবে লোকটা মোটেও সুবিধার নয়। পরের দিন ভোর সকালে নামাজ পড়ে কায়নাত ছাদে এলো। কাল বৃষ্টি হওয়ায় আজ ছাদে পানি জমে আছে। কিছু কিছু জায়গায় ছাদটা সাদা টাইলস দিয়ে তৈরি। পুরো ছাদ খালি, একটা ফুলের গাছও নেই। হতাশা নিঃশ্বাস ফেল সে। আজ অর্ণ কিংবা প্রেম কেউ ছাদে আসেনি হয়তো, পানি তাই। কায়নাত বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো একা একাই। মন চাইছে এক ছুটে খুলনা চলে যেতে। নিধি, সুহা, দাদি, দাদা সবাই সেখানে আছে। আচ্ছা, সুরঞ্জন আর মুনিয়া কি ঢাকায় চলে এসেছে? এতদিনে তো চলে আসার কথা। কায়নাতের কাছে ফোন নাম্বার আছে। নিশা ঘুম থেকে উঠলেই কল করবে বলে ভাবলো। কি একটা গরিব মার্কা শ্বশুর বাড়ি পেয়েছে, এত এত টাকা থাকতেও তাকে একটা ফোন কিনে দিতে পারে না। মনে মনে কায়নাত খুব বকলো অর্ণকে। জামাই হিসেবে লোকটা একটু ভালো না। একটা মাত্র বউ, একটু ঘুরতে নিয়ে যাবে, যা চাইবে তা দিবে, যত্ন নিবে, ভালোবাসবে। তা না করে লোকটা সারাক্ষণ শুধু ধমকায়। মাঝে মধ্যে মনে হয় তুলে এক আছাড় মারতে। কায়নাতের যদি শক্তি থাকতো তাহলে নিশ্চিত একদিন সুযোগ বুঝে লোকটাকে আছাড় মারত। কুত্তা ভাগ্য হলে যা হয় আর কি। ওই লোককে তুলে আছাড় মারা স্বপ্নই রয়ে যাবে। সকালবেলা নাস্তা করতে বসেছে সবাই। প্রেম ভীষণ বিরক্ত। 2 দিন পর পর হসপিটাল অফ দিতে পারবে না সে। বাপের হসপিটাল হলে এক কথা ছিল, বাপের পা ধরে হলেও বোঝানো যেত। কিন্তু এখানে নিজের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, সেখানে বাচ্চা পোলাপানের বিয়ের দাওয়াত খেতে হচ্ছে। স্বার্থ অনেকক্ষণ ধরে অর্ণকে কল করছে, তবে সে কল ধরছে না। মূলত অর্ণ ফোন ঘরে রেখে এসেছে। অর্ণকে না পেয়ে প্রেমের নাম্বারে কল করেছে সে। খাওয়ার মাঝখানে ফোনের শব্দ, সবাই প্রেমের দিকে তাকালো। প্রেম বিরক্ত হয়ে ফোন চোখের সামনে ধরলো। দেখলো গোবর ঠাসা নাম দিয়ে সেভ করা নাম্বার। স্বার্থ কল করেছে। প্রেম কল রিসিভ করে স্পিকার অন করে দিল। ওপাশ থেকে স্বার্থ বলল, শালা গোদের শালা, তোর ভাই কই? খেতে বসেছে। ফোন কইরে? জানি না। ভালো মতো কথা বল প্রেমের বাচ্চা। প্রেম দাঁত কিরমির করে বলল, সকাল সকাল তোমার ফালতু কথা শুনবার সময় নেই আমার। স্বার্থ অপাশ থেকে খুক খুক করে কেসে শুধায়, 20 টাকা প্রতি না তোকে আমি। প্রেম ঠাস করে কেটে দিল কল। কাশি উঠে গেছে তার। নিশা নাক মুখ কুচকে রেখেছে। এই লোকের কবে বুদ্ধি হবে? কি মুখের ভাষা! কায়নাত প্রেমকে পানি এগিয়ে দিল। বেহরুজ বেগম ও মাশফিক চৌধুরী বেশ বিব্রত হলেন। ছেলেগুলো বজ্জাতের হাড্ডি, একটা যদি মানুষ হতো। ভালোবাসা কখনোই বাধা মানে না। সম্পর্ক, সময়, পরিস্থিতি কিংবা মন মস্তিষ্ক কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখন কার প্রতি ভালোবাসা জন্ম নেয় সেটা আমরা নিজেরাও আন্দাজ করতে পারি না। নিধি যখন 14 বছরের কিশোরী কন্যা, তখন প্রেম নামক এক পুরুষের প্রেমে পড়েছিল। 14 বছর বয়সে প্রেমের মানে সে জানতো না। তবে আজ 18 পেরিয়েও সেই পুরুষটার প্রতি তার বিন্দুমাত্র অনুভূতি এদিক ওদিক হয়নি। বক্ষস্থলে খুব যত্ন করে রেখেছে সেই পুরুষকে এত বছর। আজও সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি। লোকটা হয়তো বুঝে তার না বলা কথা, চঞ্চল চোখের ভাষা, অস্থির হৃদয়ের গতিবেগ। হয়তো বুঝে এই 4 বছরে অনেক কিছু বদলেছে। নিধি কিশোরী অবুজ কন্যা থেকে আজ যুবতী নারী হয়েছে। বুঝ হয়েছে, এখন সে ভালোবাসার মানে বুঝে। মাহি মাঝে মধ্যে ভীষণ অবাক হয় নিধিকে দেখে। দিনের পর দিন না দেখেও কি করে এত ভালোবাসা যায়। প্রেমের সাথে খুব বেশি হলেও 9 থেকে 12 বার দেখা হয়েছে। এই দেখাতেই মেয়েটা পাগল প্রায়। সব সময় উপরওয়ালার কাছে ওই মানুষটার জন্য প্রার্থনা করা তার দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। এত দূরত্বের মাঝেও ভালোবাসা যায়। মাহি নিধির সাথে বাড়ির বাগানে বসে আছে ফুলের ঝুড়ি নিয়ে। এখন সকাল, তাই বাগানে বিভিন্ন ফুলগুলো ঝরে পড়েছে, সেগুলোই নিতে এসেছে তারা। নিধি চুপচাপ বসে আছে, মনটা খারাপ হয়তো। মাহি শুধায়, তুই এমন চুপ করে আছিস কেন? নিধি চোখ তুলে তাকালো বোনের দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলল,
ভালো লাগছে না কিছু। কেন? জানি না, ভয়। মাহি শিউলি ফুল কুড়াতে কুড়াতে বলল। বেশি মিস করলে প্রেম ভাইয়াকে কল করে কথা বলতেই পারিস। নিধি ধীর কণ্ঠে বলল। হয় ভালোবাসিস আবার ভয় পাস, ভয়কে জয় করবি কবে? যদি উনি কল না ধরে? দিয়েই দেখ। নিধি শাড়ির আঁচলের নিচ থেকে ফোন বের করে কল লিস্টে ঢুকে প্রিয় পুরুষ নামে সেভ করা নাম্বারে কাপা হাতে কল করলো। কে জানে লোকটা আদৌ কল ধরবে কিনা। প্রেম সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট দিয়ে স্পিকার অন করলো। নিধি কেন এত সকালে কল করেছে সে জানে না। হ্যালো ডাক্তারবাবু। প্রেম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। এই মেয়েটা তাকে ডাক্তারবাবু বলে কেন ডাকে সে জানে না। কেমন যেন অদ্ভুত শোনায় ডাকটা। সে হালকা কেশে গম্ভীর কণ্ঠে বলল। ভালো আছিস নিধি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কিছু হয়েছে? এত সকালে কল কেন করলি? আপনি কি ব্যস্ত? না, তবে হসপিটাল যাচ্ছি। নিধি শুকনো ঢোকিল। লোকটার সাথে তার কথা গেছে না, বুক কাঁপছে। ডাক্তারবাবুর কণ্ঠস্বর যে তার খুব প্রিয়। এই কণ্ঠস্বর শুনবার জন্য হলেও সে মরতে রাজি। নিধি চোখ বন্ধ করলো, বলল। আমি কি বিরক্ত করলাম আপনাকে ডাক্তারবাবু? প্রেম ঠোঁট কামড়ে হাসলো, দুষ্টুমি করে বলল। অবশ্যই ডিস্টার্ব করেছিস। সাথে আমার গার্লফ্রেন্ড মানে তোর ভাবি আছে বুঝলি। বেচারি রেগে যাচ্ছে তোর সাথে কথা বলছি দেখে। খট করে কল কেটে গেল। প্রেম জোরে ব্রেক কষে তাকালো ফোনের দিকে। হলো কি, মেয়েটা কল কেটে দিল কেন? হাতে সময় নেই, হসপিটালে যেতে হবে। প্রেম ভাবলো হসপিটালে গিয়ে তারপর নিধিকে কল করা যাবে। তাই সে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো সেদিকে। নিধি শ্বাস আটকে বসে আছে। মাহি নিধিকে ঝাঁকিয়ে বলল। এই আপু, কি হলো তোর? শ্বাস নিচ্ছিস না কেন? শ্বাস নে আপু। নিধি শ্বাস ফেলল, তবে চোখের পলক ফেলল না। শুকনো ঢোক গিলে ভাঙা গলায় বলল। ডাক্তারবাবু, অন্য কাউকে ভালোবাসে মাহি। এ কথা তোকে বললো নি? হুম। মজা করেছে বোধহয়। আমার সাথে মজা কেন করবে? কারণ উনি জানে তুই ওনাকে ভালোবাসিস। নিধি কোনো কথা বলল না। ফলের ঝুড়ি মাহির কাছে দিয়ে সে উঠে দাঁড়ালো, পা বাড়ালো বাড়ির ভেতর। এখন একটু একা থাকা দরকার। মন হালকা করার জন্য হলেও তার এখন একা থাকতে হবে। সবার কপালে ভালোবাসা, ভালোবাসার মানুষ থাকে না। কেউ কেউ ভালোবাসার মানুষের সুখ দেখেও জীবন পাড়ি দিতে পারে। বেহরুজ বেগম সকাল সকাল নিশাকে ইচ্ছে মতো বকছেন। মেয়েটার সামনে পরীক্ষা আর এখন সে শহর জুড়ে টুই টুই করছে। নিশা চুপচাপ কাচুমাচু করে বসে আছে নুসরাত আর কায়নাতের পাশে। বেহরুজ বেগম ডাইনিং টেবিলে শব্দ করে গ্লাস রেখে বললেন। তোর রেজাল্ট খারাপ হলে দেখিস তোকে আমি কি করি। কিছু বলি না বলে বেশি লাই পেয়েছিস তাই না? তোর কি জ্ঞান বুদ্ধি নেই? অন্য দেশে আছে, ওকে বোঝাতে পারলেও প্রেম ফেল করলে তোকে তুলে আছাড় মারবে জানিস? নিশা নুসরাতের ওনা দিয়ে মুখ ঢেকে ফিস ফিস করে বলল। আপু তুই আম্মুকে থামা প্লিজ। নুসরাত আর চোখে নিশাকে দেখে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বলল। মা ওকে আর বকো না, ভাইয়া আসলে আজ বিচার দেব ওর নামে। নিশা ফট করে বোনের দিকে তাকালো, থমথমে মুখ করে বলল। বেমানি শিখেছিস আপু? বেহরুজ বেগম চোখ পাকিয়ে তাকালেন, বললেন। তোদের মা আমার ওপর কত ভরসা করে তোদের দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। এখন যদি তোরা এমন করিস তাহলে আমি কি করব বল? নিশা চোখ মুখ কুচকে বলল। আম্মু প্লিজ ইমোশনাল ব্ল্যাকমেল বন্ধ করো, ফেল আগে করি তারপর কথা শুনিও। হ্যাঁ, আমি কিছু বললেই তোর গায়ে ফোসকা পড়ে তাই না? কিছুই বলবো না, আর যা ইচ্ছে কর তুই। তারপর কায়নাতের দিকে তাকিয়ে বললেন। রেডি হও, বাইরে যাব আমরা। কায়নাত শুধু মাথা নাড়ালো। সে এতক্ষণ তাদের কথাবার্তা শুনছিল। সে বুঝতেই পারছে না নিশা আর নুসরাত অর্ণর কেমন বোন হয়। আবার বেহরুজ বেগমকে আম্মু ডাকছে। ও মাথা না ঘামিয়ে নিশার সাথে ঘরে এলো। রেডি হয়ে দুজন নিচে নেমে আসতেই দেখলো নুসরাত রেডি হয়ে বসে আছে। বেহরুজ বেগম আসতেই আরমানকে নিয়ে বের হলেন তারা।
বিয়ে বাড়ি যাবেন, একটা প্রিপারেশনের ব্যাপার আছে তো। তাই ভাবলেন কাল যেহেতু যাবেন আজকে কেনাকাটা করে ফেলে ভালো হবে। যেই ভাবা সেই কাজ, মার্কেটে গিয়ে নুসরাত নিশা নিজেদের ইচ্ছা মতো যা যা লাগবে নিয়ে নিল, সাথে বেহরুজ বেগম ও কায়নাতও। গয়নার দোকান থেকে এসে তারা শেষে শাড়ির দোকানে এলো। বেহরুজ বেগম শাড়ি পছন্দ করতে বলছেন কায়নাতকে। কায়নাত চুপচাপ বসে আছে দেখে বেহরুজ বেগম ধমকে উঠলেন।